মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার পড়ব। চ্যাপ্টারের নাম হলো ডায়োড অ্যাপ্লিকেশন। আজকের আলোচ্য বিষয় হলো ফুল ওয়েভ রেকটিফিকেশন, অ্যাভারেজ ভোল্টেজ, ক্যাপাসিটর স্মুথিং। খুব ইম্পর্টেন্ট এবং সহজ টপিক, সবাই বুঝতে পারবে, মনোযোগ দিয়ে শুনবে আশা করি। তাহলে আলোচনা শুরু করা যাক। পূর্ণ তরঙ্গ একমুখীকরণ বা ফুল ওয়েভ রেকটিফিকেশন। আমরা পূর্ণ তরঙ্গ একমুখীকরণ দুইভাবে করতে পারি, হলো ব্রিজ নেটওয়ার্কের মাধ্যমে আর একটা হলো সেন্টার ট্যাপ ট্রান্সফারের মাধ্যমে। আমরা দুইটা আলোচনা করব। তাহলে ফুল ওয়েভ রেকটিফিকেশন দুইভাবে করা সম্ভব, ব্রিজ নেটওয়ার্ক, এটা বেশি ইম্পর্টেন্ট, অথবা সেন্টার ট্যাপ ট্রান্সফারের মাধ্যমে। খেয়াল করো, যদি আমরা এইভাবে ডায়োডগুলোকে সংযোগ দেই তাহলে এটাকে বলে ব্রিজ নেটওয়ার্ক। দেখো, এই যে ডায়োড 1, ডায়োড 2, ডায়োড 3, ডায়োড 4, ডায়োড 1, ডায়োড 2, ডায়োড 3, ডায়োড 4, মাঝখানে যে একটা রেজিস্ট্যান্স, এটাকে আমরা বলবো লোড রেজিস্টর। এখন দেখো, তাহলে আমরা জানি এটা পি, এটা এন, এটা পি, এটা এন। ডায়োড একমাত্র ফরওয়ার্ড বায়াসে অ্যাক্টিভ হয়, রিভার্স বায়াসে ইনঅ্যাক্টিভ থাকে। তাহলে খেয়াল করো, প্রথম যখন এই অর্ধচক্র ডায়োডে প্রবেশ করবে, এই ব্রিজে ইনপুট হিসেবে কাজ করবে, তখন কি হবে? এইটা হবে প্লাস, এইটা হবে মাইনাস। খেয়াল করো, পি এর সাথে পজিটিভ, এটা ফরওয়ার্ড বায়াস, এন এর সাথে পজিটিভ, রিভার্স বায়াস, তাহলে এটা ইনঅ্যাক্টিভ বা অফ, এটা 1। এন এর সাথে এই যে নেগেটিভ, এটা ফরওয়ার্ড বায়াস, তাহলে D3 অ্যাক্টিভ। পি এর সাথে নেগেটিভ, এটা রিভার্স বায়াস, D4 অফ, ইনঅ্যাক্টিভ। তাহলে খেয়াল করো, এই ডায়োড অফ, এটা 1, এটা অফ, এটা 1। তাহলে এখন কারেন্ট কিভাবে পাস হবে? এই যে কারেন্ট ঢুকবে, এই যে কারেন্ট ঢুকবে, এই যে কারেন্ট আসলো, এই যে আসলো, এই যে আসলো, এই যে আসলো, এইভাবে চলতে থাকবে। খেয়াল করো, এই যে কারেন্ট গেল, এই যে গেল, এই যে গেল, এই যে গেল, এই যে আসলো, এইভাবে কারেন্ট চলতেই থাকবে, এটা আর এটা অফ থাকবে। ঠিক আছে? তাহলে আমরা লোড রেজিস্টরে আমরা ভোল্টেজ পেলাম, এই যে যেরকম ইনপুট সেরকমই আমরা আউটপুট পেলাম। ইনপুট যেরকম আউটপুটও সেরকম। এখন পরেরটা আমরা দেখি। দ্বিতীয় অর্ধচক্রের জন্য নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে কি হবে? এইটা অফ হয়ে যাবে, এইটা অন হবে, এইটা অন হবে, এইটা অফ হবে। তোমরা চিত্রটা একটু খেয়াল করে দেখো, এটার অবশ্যই পি এর সাথে নেগেটিভ, রিভার্স বায়াস, এটা অবশ্যই এন এর সাথে নেগেটিভ, ফরওয়ার্ড বায়াস। এভাবে চিন্তা করো, তাহলে কি হবে? এই যে কারেন্ট ঢুকলো, ঠিক আছে, এইটাতে কারেন্ট যাবে, এটা তো অফ, এটাতে কারেন্ট যাবে, এই যে আসলো, এই যে আসলো, এই যে আসলো, এই যে, এভাবে কারেন্ট চলতেই, এভাবে কারেন্ট চলতেই থাকবে। তাহলে খেয়াল করো, এই লোড রেজিস্টরের মধ্যে থেকে কিন্তু আগেও যেদিকে কারেন্ট বা ভোল্টেজ গিয়েছে, এবারও সেদিকে গিয়েছে। তাহলে আমরা দুইটাই পেলাম, এটার জন্য যেভাবে পেলাম, এটার জন্য ঠিক সেভাবে পেলাম। তাহলে কি করলো? পজিটিভ অর্ধচক্রকে পজিটিভ করলো, নেগেটিভ অর্ধচক্রকে পজিটিভ করে দিল। যেহেতু এটা তোমার একই দিকে, এটা হয়ে গেল ডিসি, এটাকে বলে পালসেটিং ডিসি। তাহলে আমাদের ইনপুট চলে এসেছে, আউটপুট হয়ে গেল ডিসি কিন্তু পালসেটিং। পালসেটিং মানে ভোল্টেজ আপ ডাউন আছে, যদিও ডিরেকশন চেঞ্জ হয় না। তাহলে এই যে ইনপুট, এই যে হলো আউটপুট। এইটা হলো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফিকেশন। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফিকেশন মানে হলো ব্রিজ সার্কিটের সাহায্যে বা চারটা ডায়োডের সাহায্যে আমরা পূর্ণ তরঙ্গকে একমুখী করতে পারি। পজিটিভটাও একমুখী হবে, নেগেটিভটাও একমুখী হবে। ঠিক আছে? দেখো, এটা হলো সেন্টার ট্যাপ। এটা খুবই সহজ। দেখো, সেন্টার ট্যাপ আমরা কি করলাম? প্রথম অর্ধচক্রের জন্য এটা প্লাস, এটা মাইনাস। ঠিক আছে? যেহেতু এই জায়গায় সেন্টার ট্যাপ করা হয়েছে, এটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে। কারণ এটা তো কারেন্ট পাস হবে, এখানেও কারেন্ট পাস হবে, এখানেও কারেন্ট পাস হবে। এবার দেখো, প্রথম অর্ধচক্রে যেটা প্লাস, এটা মাইনাস, তাহলে পি এর সাথে পজিটিভ ফরওয়ার্ড বায়াস, পি এর সাথে নেগেটিভ রিভার্স বায়াস, তাহলে এটা অফ, এটা 1। তাহলে এই যে কারেন্ট এই পাশে এই পাশে যাবে, এইভাবে ঘুরতে থাকবে, এই সার্কিটটা অফ হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমরা আউটপুটে যে পেলাম। দ্বিতীয় অর্ধচক্রের জন্য মানে নেগেটিভ অর্ধচক্রের জন্য কি হলো? এইটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ। যেহেতু সেন্টার ট্যাপ করা, নেগেটিভ হলে পজিটিভ, পজিটিভ হলে নেগেটিভ। এখন দেখো, এইটা নেগেটিভ, পি এর সাথে নেগেটিভ, ঠিক আছে, রিভার্স বায়াস, এটা অফ। আর এন এর সাথে নেগেটিভ, পি এর সাথে পজিটিভ, এটা ফরওয়ার্ড বায়াস।
তাহলে কারেন্ট এইভাবে সেইভাবে ঘুরতে থাকবে। তাহলে আমরা কি হলো, পজিটিভ অর্ধচক্রের জন্য পজিটিভ আউটপুট পেলাম, নেগেটিভ অর্ধচক্রের জন্য পজিটিভ আউটপুট। কিভাবে পজিটিভ হলো? এটার জন্য কারেন্ট যেদিকে গিয়েছে এদিক থেকে এদিকে, এটার জন্য কারেন্ট একই দিকে গিয়েছে এদিক থেকে এদিকে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের মাধ্যমে ফুল ওয়েভ রেকটিফিকেশন করা যায়। আর আগে আমরা বুঝলাম ব্রিজ সার্কিটের মাধ্যমে কিভাবে বা ব্রিজ নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে ফুল ওয়েভ রেকটিফিকেশন করা যায়। যা বললাম সেটা আবার এখানে আলোচনা করা হয়েছে এই ঘটনা। এখন আমরা দেখব, আমরা ইনপুট দিলাম এসি কিন্তু আউটপুট পেলাম ডিসি। ডিসির ক্ষমতা আমাদের জানা দরকার। রেকটিফায়ারের ক্ষেত্রে আউটপুট কারেন্ট হলো পালসেটিং ডিসি কারেন্ট। সুতরাং গড় কারেন্টের মান হবে কি? অর্ধচক্রের জন্য গড় কারেন্টের মান ছিল I নট বাই পাই, তাহলে পূর্ণ চক্রের জন্য গড় কারেন্টের মান কি হবে? 2I নট বাই পাই। এটা হলো অ্যাভারেজ মান বা ডিসি ভ্যালু। আউটপুট ডিসি ক্ষমতা হবে পিডিসি আইডিসি স্কোয়ার আরএল। আইডিসি মানে 2I নট বাই পাই তার হোল স্কোয়ার, এই যে আরএল। ইনপুট এসি ক্ষমতা পিএসসি আই আরএমএস স্কোয়ার আর এফ প্লাস আরএল। ঠিক আছে, এটা হলো ডায়োডের রেজিস্ট্যান্স, এটা হলো তোমার লোড রেজিস্ট্যান্স। তাহলে আমরা কি আইআরএমএস আমরা জানি I নট বাই √2, তার আবার স্কোয়ার দিলাম, আর এফ প্লাস আরএল দিলাম। এখন তাহলে দক্ষতা কি হবে? আমাদের আউটপুট ভাগ ইনপুট। আউটপুটটা ডিসি ছিল, ইনপুটটা এসি ছিল, পিডিসি বাই পিএসসি। তারপরে এই যে আমরা পিডিসির মানে যে বসিয়ে দিলাম 2I নট হোল স্কোয়ার আর এল ভাগ পাই স্কোয়ার, এটার মান আমরা বসিয়ে দিলাম I নট স্কোয়ার বাই 2 আর এফ প্লাস আর এল। তারপরে দেখো 4I নট স্কোয়ার আর এল ভাগ পাই স্কোয়ার, আর এটা উপরে 2 উপরে চলে গেলো I নট স্কোয়ার আর এফ প্লাস আর এল। I নট স্কোয়ার কাটা, 4 2 8 ভাগ পাই স্কোয়ার 0.810 আর এল বাই আর এফ প্লাস আর এল। এখন হর এবং লবকে আর এল দ্বারা ভাগ, তাহলে 0.810 আর এল দ্বারা ভাগ করলে এটা 1 হলে এটা 1 প্লাস আর এফ বাই আর এল। এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি যদি আর এল এর মান অনেক বড় হয় তাহলে যন্ত্রের দক্ষতা এটার মান প্রায় 0 হবে, যন্ত্রের দক্ষতা সবচেয়ে বেশি হবে এবং সে দক্ষতা হবে 81%। এখন যেটা পড়াবে এটা তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ছো, তারপর একবার আলোচনা করি। পূর্ণ চক্রের জন্য গড় ভোল্টেজ। আমরা জানি যে কোনো মুহূর্তে তড়িৎচালক শক্তিকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় দিয়ে গুণ করে পূর্ণ চক্রের জন্য তার সমষ্টি নিয়ে পূর্ণ পর্যায়কাল দ্বারা ভাগ করলে গড় ভোল্টেজ পাওয়া যায়। 1/t ভি ডিটি, ভি মানে ভি নট সাইন ওমেগা যেতে এসি ইনপুট, ডিটি ভি নট ধ্রুবক বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন সাইন ওমেগা ডিটি। ইন্টিগ্রেশনের মানে হলো -1/ওমেগা কস ওমেগা টি, লিমিট 0 to t, মাইনাস ভি নট বাই ওমেগা টি কস ওমেগা টি। এখন ওমেগা জানি আমরা 2π/t আর টি এর মান একবার টি, মাইনাস কস ওমেগা 2 এর টি এর মান 0। তাহলে এখন কি cos 0 আর এখানে cos 2π মাইনাস ভি নট ওমেগা টি আগের থেকে আছে, মাইনাস ভি নট ওমেগা টি cos 2π মাইনাস cos 0, cos 2π এর মান 1 আর cos 0 এর মান 1, 1 - 1 মানে 0। তাহলে পূর্ণ চক্রের জন্য তোমার গড় ভোল্টেজ হবে 0। অনুরূপভাবে আমরা বলতে পারি পূর্ণ চক্রের জন্য গড় কারেন্টের মানও হবে 0। অর্ধচক্রের জন্য গড় ভোল্টেজ একই, প্রায় শুধু লিমিট চেঞ্জ হবে। আমরা জানি যে কোনো মুহূর্তে তড়িৎচালক শক্তিকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় দ্বারা গুণ করে অর্ধ পর্যায়কালের জন্য বা অর্ধচক্রের জন্য তার সমষ্টি নিয়ে অর্ধ পর্যায়কাল দ্বারা ভাগ করলে গড় ভোল্টেজ পাওয়া যায়। তাহলে 2/t ইন্টিগ্রেশন ভি ডিটি, লিমিট 0 to t/2, ভি মানে ভি নট সাইন ওমেগা টি, ডিটি মানে ডিটি। তাহলে 2 ভি নট কমন বাইরে চলে গেল, 2 ভি নট বাই টি 0 to t/2 সাইন ওমেগা টি, এটা হবে 1/ওমেগা কস ওমেগা টি 0 to t/2 মাইনাস 2 ভি নট বাই ওমেগা টি cos ওমেগা t/2 cos 0 মানে, আর এটা হলো ওমেগা মানে 2π/t আর t/2 কাটা গেলে cos 2π cos 0 1 cos π এর মান -1 মাইনাস cos 0 মান 1, তাহলে -2 -2 ভি নট বাই ওমেগা টি ইন্টু -2 মানে কাটা। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম দেখো 4 ভি নট আর নিচে পেলাম 2π, 2 ভি নট বাই পাই 2/π ভি নট মানে হলো 0.637 ভি নট। তাহলে বোঝা গেল গড় ভোল্টেজ হবে 63.7%। অনুরূপভাবে আমরা বলতে পারি গড় কারেন্টের মান হবে অর্ধচক্রের জন্য I নট এর 63%। দেখো আমরা এখন বের করব পূর্ণ চক্রের জন্য তড়িৎচালক শক্তির মূল গড় বর্গমান। আমরা জানি যে কোনো মুহূর্তে তড়িৎচালক শক্তির বর্গের মানকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় দ্বারা গুণ করে পূর্ণ চক্রের জন্য তার সমষ্টি নিয়ে পূর্ণ পর্যায়কাল দ্বারা ভাগ করলে পাওয়া যায় বর্গের গড় তড়িৎচালক শক্তি।
তড়িৎচালক শক্তির বর্গের গড় মান। বর্গের গড় মান হবে ভি স্কোয়ার বার ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to t v square dt by t 1 by t 0 to t v square dt 1 by t 0 to t v square v naught square sin square omega t dt v naught square বাইরে চলে গেল v naught square by t sin 2 দ্বারা গুণ দিলাম 2 দ্বারা ভাগ দিলাম এই যে 2 দ্বারা গুণ 2 দ্বারা ভাগ v naught square by 2t 2 sin square theta 1 minus cos 2 theta এই ফর্মুলা অনুযায়ী করলাম dt v naught square by 2t ইন্টিগ্রেশন dt অক্ষে dt minus cos 2 omega t dt ইন্টিগ্রেশন দুই ভাগ করে ফেললাম v naught square by 2t ইন্টিগ্রেশন dt ইন্টিগ্রেশন 0 to t cos 2 omega t dt ইন্টিগ্রেশন dt মানে t 0 to t আর cos 2 omega t dt মানে 1 by 2 মাইনাস না এটা হবে প্লাসই হবে 1 by 2 omega sin 2 omega t লিমিট 0 to t v naught square by 2t এটা লিখলাম এই যে 2 omega কে বাইরে নিয়ে গেলাম v naught square by 2t t minus 0 1 by 2 omega sin 2 omega মানে 2 pi by t t মানে t minus sin যেহেতু এটা 0 2 omega into 0 মানে 0 এটা 0 t কাটা sin 4 pi ঠিক আছে sin 4 pi 0 তাহলে পুরোটাই বাদ তাহলে রইল v naught square by 2t into t t কাটা v naught square by 2 তাহলে আমরা আলটিমেটলি ফলাফল কি পাইলাম v naught square by 2 তাহলে v বর্গের গড় সমান সমান v naught square by 2 তাহলে এর আবার বর্গমূল মানে vrms by v naught by root 2 1 by root 2 মানে হলো 0.707 আর v naught তাহলে বোঝা গেল vrms হবে v naught এর 70.7%। অনুরূপভাবে কারেন্টের ক্ষেত্রে হবে পূর্ণচক্রের irms I naught into 0.707 বা I naught into 70.7%। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা পড়ব ক্যাপাসিটর স্মুথিং। আসলে আমরা যে রেকটিফিকেশন করলাম এটা কিন্তু শুধু এসিটা ডিসি হয়েছে কিন্তু তার পালসেটিং এর কোনো পরিবর্তন হয় না। আগে যে পালসেটিংটা নেগেটিভ সাইডে ছিল ওইটা পজিটিভে চলে আসছে। তাহলে তরঙ্গের আকৃতি হুবহু সেম আছে, ইনপুট আর আউটপুটে শুধু ইনপুটের ডিরেকশন চেঞ্জ হয়, আউটপুটে কোনো ডিরেকশন চেঞ্জ হয় না। এই কারণে এটা ডিসি, এই ডিসিকে আমরা বলি পালসেটিং ডিসি। এই পালসেটিং ডিসিকে আমরা প্রায় ডিসি করে ফেলতে পারি ক্যাপাসিটরের সাহায্যে। একেই বলে ক্যাপাসিটর স্মুথিং। A smoothing capacitor is a capacitor that acts to smooth or even out fluctuations in a signal. The most common and used application of a smoothing capacitor is after a power supply voltage or a rectifier. Power supply voltage can sometimes supply erratic and unsmooth voltage that fluctuate greatly. When a steady DC signal is needed, that is necessary, a smoothing capacitor is the right component needed in order to smooth out the fluctuation signal to make it more steady. We'll go over an example of this now. A prime example of when a smoothing capacitor is used is in conjunction with a rectifier circuit. If we place a resistor in series with a diode and then input AC signal into the circuit. দেখো এই যে ইনপুট সিগন্যাল দিলাম, এই যে ডায়োড দিলে আমাদের কি হলো, এটা সে এসিকে ডিসি করলো ঠিকই কিন্তু তার তরঙ্গের যে পালসেটিং এটার কোনো পরিবর্তন হয় না। এখন তো এইভাবে দেই, এর সাথে এই যে প্যারালালে দিয়ে দিলাম একটা ক্যাপাসিটর, তাহলে কি হবে, এই যে এটারে সেইভাবে ঘুরে ফেলবে, এটাকে এইভাবে ঘুরে ফেলবে, ঠিক আছে, এটাকে এইভাবে ঘুরে ফেলবে, তাহলে প্রায় ডিসি হয়ে গেল, মানে তোমার স্টেডি ডিসি হয়ে গেল। You can see now how much smoother a waveform is. It no longer goes all the way down to zero and back up. The capacitor charges up from zero to the top of the waveform and then discharges from zero to the bottom of the waveform. This charging and discharging smooths out the waveform so that it does not hit the extreme ups and downs. Thus, a smoothing capacitor is extremely useful in cases of fluctuating signal that need to be more constant and steady. Usually, when choosing a smoothing capacitor or an electrolytic capacitor is used from anywhere from 10 microfarad to a few thousand microfarad. The greater the amplitude of the fluctuation and greater the waveform, the larger capacitor will be necessary. Thus, if you are smoothing a 30 millivolt waveform, a 10 microfarad capacitor may suffice to smooth out the signal. However, if you are dealing with a much greater signal, you will need mass capacitor, say maybe
3300 microfarad in order to smooth it out of near DC level. Experiment with the capacitor 6 the signal of an oscilloscope to see the which capacitor suffices best and it best for the circuit at hand. তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম আমরা রেকটিফিকেশন মাধ্যমে যে আউটপুটটা পাই সেটা হলো পালসেটিং ডিসি মানে তরঙ্গের একটি ধ্রুববেগ থাকে, শুধু ডিরেকশন চেঞ্জ হয় না। এখন এটাকে যদি আমরা একবার স্টেডি ডিসি করতে চাই তাহলে আমাদের অবশ্যই এই পালসেটিং ডিসির পরে আমাদের মানে ডায়োডের পরে আমাদের ক্যাপাসিটর অ্যাড করতে হবে প্যারালালি, এবং এই ক্যাপাসিটর তোমার যদি সিগন্যালের অ্যাম্পলিটিউড বেশি হয় তাহলে ক্যাপাসিটরের ক্যাপাসিটি বাড়ায় দিতে হবে, আর যদি অ্যাম্পলিটিউড কম হয় তাহলে কম ক্যাপাসিটির ক্যাপাসিটর দিলেও হবে। এইভাবে আমরা ডিসি পালসেটিং ডিসিকে আমরা স্টেডি ডিসিতে কনভার্ট করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের আলোচনা বিষয় খুবই সহজ ছিল এবং তোমরা অধিকাংশ জিনিস উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়েছো, এই কারণে দ্রুত পড়াইলাম। তারপরে যদি কোনো সমস্যা থাকে পরের মোবাইলে যোগাযোগ করবা, পরের লেকচারে আবার বোঝানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।